সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট। চানখারপুলে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে ২৫ মে অভিযোগ দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। চানখারপুলের স্পেসিফিক এই ৬ জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা, সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে। সে কারণেই এই মামলাতে ৮ জন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি করছে দুদক। আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। এই চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করব ইনশাআল্লাহ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় বলছে ডিএমপি। তদন্তে টাস্কফোর্সকে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট। রাষ্ট্র সংস্কার তাড়াহুড়োর বিষয় নয়, হতে হবে আইনানুগ ও সাংবিধানিক। ঐকমত্য কমিশনে বিএনপি নেতারা মে মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনা। এবং কাজের সন্ধানে কক্সবাজার গিয়ে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার। ট্র্যাকিংয়ে টেকনাফে ২ জনের অবস্থান শনাক্ত। অপহরণ নাকি মানব পাচার খতিয়ে দেখছে পুলিশ। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। বিকেলে এ খবর নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর। এদিকে চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন জুলাই হত্যা মামলায় পলক, দীপুমণি সহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন গাজীপুরের আদালত। পুলিশের সাবেক মহাপরিদর্শক, আলোচিত সমালোচিত বেনজির আহমেদ। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালেই তিনি অবসরে যান। এরপরই একের পর এক থলের বিড়াল বের হতে থাকে। হোটেল, রিসোর্ট সহ নিজ এলাকায় গড়েছেন সম্পদের পাহাড়। র্যাব ও পুলিশের সর্বোচ্চ ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে অপকর্মের অনন্য নজির গড়েছেন বেনজির। দেশ ত্যাগের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পালিয়েছেন বিদেশে। দেশের বিচারহীনতার সংস্কৃতিতে যা আরও এক নজির সৃষ্টি করেছে। তবে ৫ আগস্টের পর জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছিল বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। ১১ জনের বিরুদ্ধে আনা হয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, আর বেনজিরের নামে আনা হয়েছে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। এর মধ্যে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করল ইন্টারপোল। এদিকে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য মঙ্গলবার সকালে ৪ সপ্তাহ সময় আবেদন করে প্রসিকিউশন। এদিন ইন্সপেক্টর আরশাদ হোসেন এবং কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রোববার তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেয় তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, ভিডিও ফুটেজ দেখে যাদের সম্পৃক্ততা মিলেছে তাদেরকেই অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করব। সবকিছুকে সামনে রেখে তদন্ত করা হয়েছে। অধিকাংশ মামলার ক্ষেত্রেই যারা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট বাহিনী যারা ছিল, অধিকাংশ ক্ষেত্রেই তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। তাদেরকেও সম্পৃক্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়াও চলমান আছে। চানখারপুলের স্পেসিফিক এই ৬ জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা, সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে। সে কারণেই এই মামলাতে ৮ জন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। অন্যদিকে জুলাই হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলক, দীপুমণি সহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন গাজীপুরের আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরের সময় তাদের দিকে ডিম নিক্ষেপ করা হলে দেখা দেয় উত্তেজনা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের দেশে ফেরাতে কার্যক্রম শুরু করেছে দুদক। এমনটাই জানিয়ে সংস্থাটির কমিশনার হাফিজ আহসান ফরিদ বলেন, দুর্নীতি মামলার পলাতক আসামিদের ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তির পাশাপাশি পাঠানো হচ্ছে চিঠি। একই সঙ্গে টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের নাগরিক হিসেবেই বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে প্রতিদিনই নিত্য নতুন দুর্নীতির নানা অভিযোগ জমা হচ্ছে দুদকে। ইতোমধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় 6 মামলার চার্জশিট দাখিলের পর আদালত শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আদালতের আদেশের আলোকে আসামিদের কিভাবে ফেরাবে দুদক, এমন প্রশ্নে সংস্থাটির কমিশনার জানান, পলাতকদের দেশে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করব ইনশাআল্লাহ। এদিকে দুর্নীতির মামলার আসামি টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটেনের নাগরিক দাবি করলেও দুদক বলছে বাংলাদেশের নাগরিক হিসাবেই বিচারের মুখোমুখি করা হবে তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করে নিই। সো এখন যখন মামলা হয়ে গেল, এখন তো সে বিদেশি নাগরিক, যেহেতু আমাদের জানা হলো সে বাইরে অবস্থান করছে, সেজন্য আমাদের সরকারের পক্ষ থেকে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে যাতে তাকে ফেরত এনে এখানে বিচার কার্য করা যায়। এদিন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও মেয়ে আনিকার বিরুদ্ধে 18 কোটি টাকার অবৈধ সম্পদ ও 130 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে 7,129 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ 11 জনকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে দুদকের কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের বৈঠক শেষে সংসদ ভবনে ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আমাদের আলোচনা এখানেই শেষ। ধন্যবাদ। যেসব বিষয়ে আপনারা মতানৈক্য প্রকাশ করেছেন, এই বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন, কমিশন কি বলেছে আপনাদের এই বিষয়ে? এটা কোনো প্রশ্ন হলে যেগুলো মতানৈক্য করেছে সেটা মতানৈক্য, আর যেগুলো আমরা একমত হয়েছি অথবা আংশিক একমত হয়েছি অথবা কাছাকাছি আসতে পেরেছি সেগুলোর প্রায় সব লিখিত তালিকা আপনাদের, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের দিয়েছি, লিখিতগুলো দিয়েছি, ওখানে দেখবেন। আমরা ডিসকাশনের জন্য উই আর ওপেন। আমরা সংস্কারের জন্য, বিএনপি হচ্ছে সংস্কারের প্রথম প্রস্তাবক। এই সরকার গঠিত হওয়ার আরও 1.5 বছর আগেই আমরা বিএনপির পক্ষ থেকে 31 দফা যে প্রণয়ন করেছি তার মধ্যে মুদ্রা কথায় মূল কথাগুলো, প্রিন্সিপালগুলো লেট ডাউন করা আছে। এখন সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে এই সরকার আসার পরে, সেটা আমাদের কাজটা একটু এগিয়ে থাকলো এবং এই সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে সমস্ত রিপোর্টে জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে সেগুলো আমরা অবশ্যই যারাই সরকারে যায় তারা পালন করতে বাধ্য থাকবে যদি চার্টার সই হয়, সেটা কাজটা এগিয়ে থাকলো। এখন যদি আমাদের সাথে আরও আলোচনার প্রয়োজন হয়, ওনারা যখনই আমাদেরকে আহ্বান করবেন আনুষ্ঠানিকভাবে আমরা তৈরি আছি, আমরা আলাপ করব। উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলাদা চেয়ারম্যান পদটা থাকবে না, শুধুমাত্র একটা কাউন্সিলের মধ্যে দিয়ে চেয়ারম্যান নির্বাচন হবে। আমরা বেসিক ডেমোক্রেটিক স্টাইলের বিরুদ্ধে, যে মেম্বাররা ইলেক্টেড হবে তারা চেয়ারম্যান বানাবে, এই তো এটার বিরুদ্ধে আমরা বলেছি সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র শাসিত হবে, এটার সংবিধানের মূল এসেন্স বক্তব্য, সেটা গেল। আর ওই যে জাতীয় জেলা সমন্বয় কাউন্সিল, ওই মতামতের সাথে আমরা একমত পোষণ করেছি। সেটা আগেরও ছিল, যে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর ছিল, যা জেলা উন্নয়ন সমন্বয় কমিটি ছিল, সেই আদলে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে যে জেলা সমন্বয় কাউন্সিল বা যে নামে ডাকা হোক সেটা গঠন করা যেতে পারে, আমরা একমত। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে। বাংলাদেশের মানুষের জন্য যত ভালো কাজ হয়েছে তার 70% কাজ বিএনপি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আস্থা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বিকেলে গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। দুপুর থেকেই জেলাগুলোতে আয়োজিত কর্মশালা স্থলে দলে দলে জড়ো হন নেতাকর্মীরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্থানীয় নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। এ সময় তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে দিক নির্দেশনামূলক নানা কথা বলেন। এই দল জনগণের ভোটে কয়েকবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, কয়েকবার তারা রাষ্ট্র পরিচালনা করেছে। যতগুলো সরকার, রাজনৈতিক সরকার আজ পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করেছে, যদি হিসাব নিকাশ করি আমরা যে জনগণের জন্য, দেশের জন্য বিভিন্ন রকম ভালো কাজ যাতে জনগণ উপকৃত হয়েছে, দেশ উপকৃত হয়েছে, তার দেখবেন 70% কাজ আপনাদের এই দল করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত পেছালো আরও 6 মাস। আবেদনের প্রেক্ষিতে টাস্কফোর্সকে এ সময় দেন উচ্চ আদালত। এ মামলায় ডিবি হেফাজতে থাকা নথি পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ। এরপরে ডিএমপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় নথি পড়েনি। একই কথা জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর রুনির খুনিদের খুঁজে বের করার কথা থাকলেও কেটে গেছে 14 বছর। 5 আগস্টের পর চাঞ্চল্যকর এই হত্যার জট খুলতে হাইকোর্টের দ্বারস্থ হয় রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার হাইকোর্টে এসে রাষ্ট্রপক্ষ জানায়, পুরনো মামলা হওয়ায় অনেক নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। 5 আগস্ট ডিবি অফিসে অন্যান্য নথির সঙ্গে পড়েছে এই মামলার কিছু নথিও। তদন্তের অগ্রগতির কথাও জানায় রাষ্ট্রপক্ষ। শেষ করতে সময় চাওয়া হয় 9 মাস। আদালত 6 মাস সময় মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। তবে নথি পুড়ে যায়নি বলে জানিয়েছে পিবিআই। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও খুদে বার্তার মাধ্যমে জানিয়েছে নথি পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয়। না, কোনো নথি হারায়নি। জিনিসটা হচ্ছে ডিবির অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে। এই অফিসারগুলোকে ট্রেস আউট করে নিয়ে এসে ওনাদের সাথে কথা বলে ওনাদের সাথে সবকিছু করে কাজ করতে, এই জন্য সময় লাগছে জিনিসটা। এদিকে সরকার পরিবর্তন হলেও তদন্তের ধীর গতিতে হতাশ রুনির পরিবার। নথি পুড়ে যাক, হারিয়ে যাক বা পরবর্তীতে সেটা আছে বলা, এই যে বলার একটা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আসলে আমরা খুবই হতাশ করে। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে তাদের নিজ বাসায় হত্যা করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মন্তব্য করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারে অনুষ্ঠিত আর্থানা সম্মেলনে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। এদিকে প্রেস সচিব সাংবাদিকদের জানান, কাতারের কাছে কয়েকশো বিলিয়ন ডলার ঋণ রেখে গেছে স্বৈরাচারী সরকার, যা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। দোহা 725 জন সেনা সদস্য নেবে বলেও জানান তিনি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার উপায় খুঁজতে কাতারে আর্থানা সম্মেলন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে সম্মেলনের উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লিখিত বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, সহনশীল বিশ্ব নির্মাণের স্বপ্নের মধ্যেই দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে জলবায়ু। ভূ রাজনৈতিক উত্তেজনা আরও গভীর হচ্ছে, বাড়ছে মানবিক সংকট। রোহিঙ্গা প্রসঙ্গ তুলে তিনি বলেন, 12 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশকে অর্থনৈতিক ও পরিবেশগত চাপ সইতে হচ্ছে। তাদের প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। নির্যাতিত ফিলিস্তিনিদের কথা তুলে ধরে বলেন, মানবাধিকার লঙ্ঘন করে বিশ্ব উন্নয়ন সম্ভব নয়। ফিলিস্তিন কেবল একটি আঞ্চলিক নয়, এটি গোটা মানব জাতির জন্য উদ্বেগের। ডক্টর ইউনূস বলেন, সমস্যায় জর্জরিত পৃথিবী ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে সবুজ, টেকসই ও সহনশীল করতে হবে। জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরে বলেন, তরুণরাই বাংলাদেশের প্রাণ, ইতিবাচক পরিবর্তনের চালিকা শক্তি। মূল ইভেন্টের বাইরে কাতারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। দেশটিতে শ্রমবাজার সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব পেয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নিবে। আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই, হোয়াই নট।
আমরা এই বিষয়ে কাতারের সাথে আমাদের খুব ভালো হবে। পতিত সরকারের আমলে কাতার থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণ সময় মতো পরিশোধ করতে না পারায় দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল জানিয়ে প্রেস সচিব বলেন দ্রুত এই ঋণ পরিশোধ করা হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ। কক্সবাজারের রাজমিস্ত্রির কাজে গিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার একই গ্রামের 6 জন রাজমিস্ত্রি শ্রমিক 7 দিন ধরে নিখোঁজ রয়েছে। পুলিশ বলছে মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে 6 জনের মধ্যে 2 জনের অবস্থান কক্সবাজারের টেকনাফে শনাক্ত হয়েছে। তবে অপহরণ নাকি মানব পাচার বিষয়টি খতিয়ে দেখছেন তারা। কাজের জন্য সিলেটের জকিগঞ্জ থেকে 15 এপ্রিল কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন পশ্চিম লোহারমহল গ্রামের 5 তরুণ সহ 6 জন। স্বজনরা জানিয়েছেন পরদিন কক্সবাজারে পৌঁছার কথা জানালেও এরপর থেকেই তাদের মুঠোফোন নাম্বার বন্ধ। গত 6 দিনেও কারো খোঁজ মেলেনি। নিখোঁজ সবাই রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা। মুঠোফোন বন্ধের বিষয়টি প্রথমে তাদের কাছে স্বাভাবিক লাগলেও টানা কয়েকদিন খোঁজ না থাকায় জিডি করতে যান জকিগঞ্জ থানায়, কিন্তু সেখানকার পুলিশ পরামর্শ দেয় কক্সবাজারে জিডি করার। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত কক্সবাজার থানায় কোনো জিডি হয়নি। আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি যে এখানে 5 থেকে 6 জন সিলেটের কিশোর এখানে এসে নিখোঁজ হয়েছেন। পুলিশ জানিয়েছে 6 জন রাজমিস্ত্রি নিখোঁজের খবর তারা পেয়েছেন। এরই মধ্যে 2 জনের মুঠোফোন নাম্বার ট্র্যাকের পর সর্বশেষ অবস্থান দেখা গেছে কক্সবাজারের টেকনাফে। বিষয়টি অপহরণ নাকি মানব পাচার তা খতিয়ে দেখছেন তারা। যদি অপহরণ হয়ে থাকে কিংবা মানব পাচার শিকার হয়ে থাকে সে বিষয়ে আমরা বিভিন্ন আঙ্গিকে আমরা চেষ্টা করছি, খতিয়ে দেখছি বিষয়টা। নিখোঁজ 6 জন হলেন জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের রশিদ আহমেদ, মারুফ আহমেদ, শাহিন আহমেদ, এমাত উদ্দিন, খালেদ হাসান ও আব্দুল জলিল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। পোপ ফ্রান্সিস খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু হলেও মুসলিম বিশ্বের সঙ্গে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে ছিল শক্ত অবস্থান। মৃত্যুর আগে ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যেও গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন পোপ ফ্রান্সিস। বরাবরই ধর্মীয় বিভাজন, অভিবাসন, সংকট ও যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি, যা তাঁকে ব্যতিক্রমী এক ধর্মগুরু হিসেবে তুলে ধরেছে বিশ্ববাসীর কাছে। বিশ্ব ইতিহাসে বহু পোপ এসেছেন, কিন্তু পোপ ফ্রান্সিসের মতো করে মুসলিম বিশ্বসহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেননি কেউ। ভ্যাটিকান পর্যবেক্ষকরা বলছেন তিনি সব ধর্মের মানুষের প্রতি প্রকাশ্যে শ্রদ্ধা জানিয়েছেন। মুসলিম বিশ্বের সঙ্গেও গড়ে তুলেছিলেন নিবিড় এক সম্পর্ক। ধর্মীয় সংলাপ ও সহনশীলতার পক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি সমাজের প্রান্তিক মানুষের কথা বলেছেন বারবার, বিশেষ করে আফ্রিকায়, যেখানে তিনি শেষবার সফর করেছেন হুইলচেয়ারে বসেই। কঙ্গো ও দক্ষিণ সুদানের জনগণের কাছে এই সফর ছিল একটি প্রতীকী বার্তা। নেতৃত্ব মানে শক্তি দেখানো নয়, বরং মানুষের কাছে পৌঁছানো। তিনি সচেতন ছিলেন অভিবাসন সমস্যা নিয়েও। 2013 সালের নির্বাচনের পর তার প্রথম সফর ছিল অভিবাসন প্রত্যাশীদের অন্যতম প্রবেশদ্বার ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে। সেখানে তিনি নৌকাডুবিতে নিহত শরণার্থীদের জন্য প্রার্থনা করেন। বিশ্ববাসীর উদাসীনতা নিয়েও প্রশ্ন তোলেন পোপ ফ্রান্সিস। কাকলি আখতার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট। শেখ হাসিনাকে ফেরাতে তৎপর দুদক। বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তির পাশাপাশি পাঠানো হচ্ছে চিঠি। রাষ্ট্র সংস্কার তাড়াহুড়োর বিষয় নয়, হতে হবে আইনানুগ ও সাংবিধানিক। ঐকমত্য কমিশনে বিএনপি নেতারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান তারেক রহমানের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।